সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে আবু বাকের। পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। খাদের কিনারা থেকে অর্থনীতি পুনরুদ্ধারকে মিরাকল বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের লুটপাটে দেশ ধ্বংসের অভিযোগ। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন বিএনপি। জনগণ আর গডফাদার গডমাদারদের দেখতে চায় না, মন্তব্য জামায়াতের। এবং গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুপের মুখে বিইআরসি। তাঁত শিল্প দুর্বৃত্ত পুঁজিবাজের রাহুমুক্ত করতে সংস্কারের জোর বাণিজ্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন সংগঠন নিয়ে আসছেন সাবেক সমন্বয়করা। এর কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগে মধুর ক্যান্টিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে বিক্ষোভে নেমেছেন তারা। নতুন রাজনৈতিক দলের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, কেন্দ্রীয় শহীদ মিনারে করার দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন রাজনৈতিক দলের নাম সম্পর্কেও নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, এই মুহূর্তে কেমন দেখছেন পদবঞ্চিত শিক্ষার্থীদের বিক্ষোভ চিত্র? কি বলছেন তারা, আমাদেরকে জানাবেন। রেখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর কেন্দ্র রয়েছে সেটিকে একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলতেন যেটি যে নিষিদ্ধ ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেটির ক্যান্টনমেন্ট বলে তারা আসলে অভিহিত করতেন। এবং অনেকগুলো যে আন্দোলনটি জুলাই গণঅভ্যুত্থান নামে আমরা চিনি, সেই আন্দোলনের যে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং এরপর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটি আমরা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন থেকে শুরু করে কলা ভবন, এই এলাকাটি কিন্তু অনেক দিন পরেই কিন্তু আজকে উত্তপ্ত হয়ে উঠেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে ঠিক সামনে রয়েছে। এখানে বিক্ষিপ্তভাবে চেয়ার টেবিল এখনও কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে বিক্ষোভে উত্তাল ছিল এবং এখন কিছুটা বিক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছেন। এবং এই ঘটনাটির সূত্রপাত আসলে হয়েছিল আজকে মধুর ক্যান্টিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক দল, সেটির ছাত্র সংগঠনের আসলে নাম প্রকাশের কথা, কমিটি ঘোষণার কথা, কিন্তু বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা আসলে বিষয়টি আসলে জানিয়েছেন যে তাদেরকে আসলে সেভাবে মূল্যায়ন করা হয়নি এই কমিটিতে এবং তাদেরকে সেভাবে স্থান দেওয়া হয়নি। সেই বিক্ষোভ থেকেই মূলত আসলে তারা এই মধুর ক্যান্টিন থেকে যে ছাত্র সংগঠনটির নাম বা কমিটি ঘোষণা করা হবে সেখানেই কিন্তু তারা তার প্রতিবাদে এবং সেটাকে বাধা দেওয়ার জন্য কিন্তু তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেন। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে বেশ কয়েকবার এখানে তারা একজন শিক্ষার্থীকে আমরা কিন্তু দেখেছি যে তিনি যে জিনিসটা আমাদেরকে জানিয়েছিলেন যে উত্তরা থেকে শুরু করে ঢাকার যাত্রাবাড়ি বিভিন্ন এলাকাতেই কিন্তু যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে 18 জুলাইয়ের পর থেকে কিন্তু যখন আন্দোলনটি অনেকটা ঢিলেঢালা হয়ে গিয়েছিল সরকারের চাপের কারণে, সে সময় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাই কিন্তু আন্দোলনটিকে চাঙ্গা করে রেখেছিলেন এবং সেটিতে প্রাণ সঞ্চার করেছিলেন। এবং তারা দাবি করছেন যে এখন যখন আসলে এটি ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের সময় হয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান সেটিকে যেন অনেকটাই অস্বীকার করা হচ্ছে কিংবা অনেকটা কম স্বীকার করা হচ্ছে বলে আসলে তারা দাবি করছেন। এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা করেছেন এবং এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবং এই পরিস্থিতি আসলে যে পরিস্থিতি এখন চলছে সেই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ কোনো নিশ্চিত ঘোষণা তাদের কাছ থেকেও এখনও আসেনি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সরকারের পক্ষ থেকেও বা অন্যান্য যে শীর্ষ নেতারা রয়েছেন তাদের কাছ থেকে কোনো সমঝোতার আশ্বাস আমরা এখনও দেখছি না। আমার কাছে মধুর ক্যান্টিনের সামনে থেকে এই ছিল সবশেষ। রেখা। আসাদ, আপনাকে ধন্যবাদ। চিকিৎসায় ক্যাটাগরি বিন্যাস বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই আন্দোলনে আহতরা। সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে বৈষম্য করা হয়েছে অভিযোগ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত প্রায় ১৩,৮৪৮ জনের নাম তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ৩টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এ, বি এবং সি এই ৩ ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয় সরকারের তরফ থেকে। সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত করা হয় সি ক্যাটাগরিতে। সরকারের এমন সিদ্ধান্তে নাখোশ আন্দোলনকারীরা। সিদ্ধান্ত বাতিল করতে বেশ কিছুদিন ধরেই রাজপথে সি ক্যাটাগরিভুক্তরা। এ দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতদের দাবি বাতিল করতে হবে সি ক্যাটাগরি, কেননা যাচাই বাছাই ছাড়াই তাদের সি ক্যাটাগরিতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। অঙ্গহানি, হাত নাই, পা নাই, চোখ নাই, তারা থাকবে এ ক্যাটাগরিতে। আর বি ক্যাটাগরিতে থাকবে যারা 6 মাস পর, 5 মাস পর, 6 বছর পর যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তারা থাকবে বি ক্যাটাগরিতে। সরকার আমাদেরকে নিয়ে এত বৈষম্য সৃষ্টি করছে, এটা আমরা মানতে পারতেছি না। আমাদের সাথে এই যে সরকার এবিসি ক্যাটাগরি করছে, সি ক্যাটাগরি যারা 60 বছর বয়স আছে, 50 বছরের বয়স আছে, তারা সি ক্যাটাগরিতে কি চাকরি পাবে? যত দ্রুত সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবি জানান তারা। আমরা যে দেশ গড়েছি বৈষম্য বিরোধীর জন্য, সে আমাদের ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য বিরোধী ক্যাটাগরি মানি না। আমরা যখন যুদ্ধে গেছিলাম, আমরা কেউ কিন্তু ক্যাটাগরি বিবেচনা করে আমরা যুদ্ধে যাইনি। তো সরকার আমাদের রক্তের উপরে বসে আমাদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে। আমরা চাচ্ছি যে আমাদেরকে সমান চোখে দেখা হোক, আমাদেরকে সম্মান স্বীকৃতি প্রদান করা হোক। পরে আহতদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। দাবির তালিকা মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে বিভিন্ন সময়ে জুলাই আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী শাহবাগ উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আগামী 13 মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করবেন, এক বিবৃতিতে জানিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। এদিকে প্রফেসর ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এতে তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় সংস্থার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে উদ্বেগও জানান গুতেরেস। আওয়ামী লীগ বিদ্যুৎ খাতসহ উন্নয়ন প্রকল্পগুলোতে ডাকাতি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 6 মাসে অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাকে মিরাকল বলে উল্লেখ করেন তিনি। রাজধানী শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে ডিজেএবি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। এসইউ সেলিমের প্রতিবেদন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেবি টক নামের এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম দেশের অর্থনীতি ধ্বংসে আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতির চিত্র ও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর বিষয় তুলে ধরেন। পুরো যে কোনো প্রজেক্টে, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট প্যানেলিস্টরা যেটা দেখেছেন, যে আপনার 70% প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা বন্দোবস্ত করছেন। সেই জায়গা থেকে এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। নিত্যপণ্যের দামে লাগাম টানা সহ বেকারত্ব দূরীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রেস সচিব। আমরা দেখছি যে জিনিসপত্রের দাম ভালো মতো ডিক্লাইন করছে, এটা হলো জনগণের স্বস্তির বিষয়। আর ইনফ্লেশন ঠিক থাকলে হয় কি, আপনার এক্সচেঞ্জ রেটটাও ঠিক থাকে। আর এক্সচেঞ্জ রেট ঠিক থাকলে দেখবেন এটা ডেভেলপমেন্ট বাজেট বলেন সব জায়গায় এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হয় এই যে ইনভেস্টরদের সবার ক্ষেত্রে। দেশে অনিয়ম দুর্নীতি বন্ধে সব সেক্টর ডিজিটালাইজড করা হচ্ছে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। কম্বাইন্ড পেট্রোল হচ্ছে এবং আমরা আশা করছি খুব দ্রুত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। আইনজীবীরা জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন না মানা সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মানবতা বিরোধী অপরাধে এটি প্রথম কোনো মামলা যেটি রিভিউ থেকে আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে।
মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। দুদিন শুনানির পর বুধবার তাকে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ। এটিএম আজহারের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। 1973 এর আইনে এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনি বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, এটা হিউম্যানলি পসিবল না। এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেন। অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আব্দুল কাদের মোল্লার রায়ের আলোকে এই আপিল অনুমতি দেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম। এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত, সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি, বরং একমত পোষণ করেছি। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। মামলার পরবর্তী শুনানি 22 এপ্রিল। আগামী 22 এপ্রিল 2025 তারিখ আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাভারের রাজালাক এলাকায় বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপ উদ্বোধন ও হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতলঘর কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সাধারণত ভোর রাতে অপরাধমূলক কর্মকাণ্ড বেশি হয়ে থাকে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশজুড়ে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। আইন শৃঙ্খলা নিয়ে সারা দেশে উদ্বেগ বাড়ছে উল্লেখ করে পরিস্থিতি সামাল দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে অভিযোগ করে দেশে বহুমাত্রিক সংস্কৃতি নষ্টের ষড়যন্ত্র খতিয়ে দেখার তাগিদ দেন রুহুল কবির রিজভী। জনগণ এদেশে আর গডফাদার, গডমাদার ও মাফিয়াতন্ত্র দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনিকল মাঠে দলীয় জনসভায় কথা বলেন তিনি। জনগণ ঐক্যবদ্ধ থাকতে না পারলে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গডমাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে অংশীজনদের তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি শুরু হয়। এক পর্যায়ে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন অংশীজনরা। আগামী রোববারের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন সহ দেশের 6টি গ্যাস বিতরণ কোম্পানি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশনা দেয় কুয়েট প্রশাসন। 18 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
ন্যায্য দাবি হচ্ছে আদায় করছিলাম, মানে চাচ্ছিলাম, সেখানে এরকম একটা করে আন্দোলনটাকে দমকে যাচ্ছে। এই হল ভ্যাকেন্টে 10টা দিতে আজকে, কালকে নোটিশ দিয়ে এটা 2 দিন টাইম দেওয়া উচিত ছিল। হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে, যেমন বাসের বা ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে। দেশের বাইরের খবর। গোল্ড কার্ডের বিনিময়ে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, তবে এ কার্ড কিনতে গুনতে হবে $50 লাখ। এমনই এক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে অবৈধ অভিবাসীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়ার নির্দেশনা জারি করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এদিকে ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্যমান EB-5 ভিসার পরিবর্তে গোল্ড কার্ড ক্রয়ের মাধ্যমে মার্কিন নাগরিকত্বের সুযোগ নিতে পারেন তারা। তবে এই কার্ড ক্রয় করতে গুনতে হবে $50 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 কোটি টাকা। ট্রাম্প বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে 2 সপ্তাহের মধ্যে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসী যারা কেন্দ্রীয় সরকারে নিবন্ধিত হননি তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মঙ্গলবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। সংস্থার এক মুখপাত্র জানান, মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে অবৈধ অভিবাসীদের তাড়াতে সব আইন প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন। এদিকে ভারতের 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব প্রতিষ্ঠান ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে ট্রাম্পের কর হ্রাস ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব 217টি ভোটে অনুমোদন করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। পরিকল্পনায় ট্রাম্পের প্রথম মেয়াদে গৃহীত কর ছাড় নীতি মেয়াদ উত্তীর্ণ হবার আগেই পুনর্বহাল করা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সব শেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বিকেল 3টায় শুরু হবে খেলা। সেমিফাইনালের আশা না থাকায় 2 দলের জন্য নিয়ম রক্ষার ম্যাচ এটি। সেক্ষেত্রে সান্ত্বনা পয়েন্টের জন্য খেলবে বাংলাদেশ পাকিস্তান। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক শান্ত, কিন্তু টুর্নামেন্ট সেরা তো দূরের কথা, গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশ, তাও 1 ম্যাচ বাকি থাকতে। আর নিউজিল্যান্ডের কাছে হারের পর স্বীকার করলেন আইসিসি ইভেন্টে দলের ছন্দহীনতার কথা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে তো সেমিফাইনাল পর্যন্ত গেছে বাংলাদেশ। এবার কি হলো সে বিষয়ে পর্যালোচনা হতে পারে, তবে তার আগে প্রত্যাশা শেষ ম্যাচটায় ভালো কিছু হোক, শূন্য হাত না, অন্তত 2 পয়েন্ট ঝুলিতে থাক, যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। এদিকে পাকিস্তানের অবস্থাও বাংলাদেশের মতোই। প্রথম 2 ম্যাচ হেরে গতবারের চ্যাম্পিয়নরাও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সম্মানটা বাঁচাতে তাদেরও লক্ষ্য এই 2 পয়েন্ট। তা না হলে নিজেদের মাটিতে চরম হতাশায় পুড়তে হবে রিজওয়ান বাহিনীকে। ওয়ানডে হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অবশ্য অনেক এগিয়ে পাকিস্তান। 39 বারের মুখোমুখিতে 34 জয় তাদের, যেখানে বাংলাদেশ দল জিতেছে মাত্র 5 বার। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের 7 উইকেটে হারায় পাকিস্তান। তবে গত বছর টেস্ট সিরিজে রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে রান রেটে এগিয়ে কিন্তু বাংলাদেশ, তাই গ্রুপ এর পয়েন্ট টেবিলে পাকিস্তান তলানিতে। ফলে বাংলাদেশকে খুব সহজে পাকিস্তান হারিয়ে ফেলতে পারবে সেটিও বলা যায় না। এদিকে রাওয়ালপিন্ডির মাঠে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে 2 দলই পাবে 1টি করে পয়েন্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আগে। বেগ সমন্বয়কদের নতুন সংগঠন আত্মপ্রকাশ, নেতৃত্বে আবু বাকের, পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। খাদের কিনারা থেকে অর্থনীতি পুনরুদ্ধারকে মিরাকল বলেন প্রেস সচিব। আওয়ামী লীগে লুটপাটে দেশ ধ্বংসের অভিযোগ। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন বিএনপি। জনগণ আর গডফাদার গডমাদারদের দেখতে চায় না, মন্তব্য জামায়াতের।
এবং গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুপের মুখে বিইআরসি, তাঁত শিল্প দুর্বৃত্ত পুঁজিবাদের রাহুমুক্ত করতে সংস্কারের জোর বাণিজ্য উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।